আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। দুই মেয়েকে স্কুল এবং কলেজ দুই জায়গায় ড্রপ করে দিয়ে সোজা চলে এসেছি বাসায়। এখন আমার ঘর গোছানোর পালা, রান্না করার পালা, তারপর আবার তাদেরকে নিয়ে আসা, কোচিংয়ে ড্রপ করা, এইসব কাজ শুরু হবে। তার আগে ভাবলাম আজকে যেহেতু মেয়েদের রুমগুলো খালি, তাদের রুমগুলোকে একটু সুন্দর করে ক্লিন করে দিই। আজ ছোট মেয়েটা যেই রুমটায় বেশি থাকে সেই রুমটাকেই ক্লিন করতে এসেছি। ভাবছি দু একদিনের মধ্যে বড় মেয়েটার রুমটাকেও ধরবো, কারণ তারা আলাদা আলাদা রুমে থাকে পরে সেটা ঠিক আছে, রাতে কিন্তু দুই বোন একসাথেই একই রুমে ঘুমায়। আর আমার ওই রুমটাতে যেহেতু এখন আমি এসি দেইনি, কারণ আমার শাশুড়ি এসি পছন্দ করছেন না। তিনি বলেছেন যে নর্মাল বাতাসই ঠিক আছে। তো দেখা যায় বড় মেয়েটা এসে রাত্রেবেলা এই রুমটাতেই ঘুমায়। বলা হয় দুই বোনের রুম, কিন্তু সারাদিনের মধ্যে আসলে দুই বোন দুই রুমেই থাকে। তো আমি ভাবলাম এরকম যেহেতু খালি ঘর পেয়েছি, খালি রুম পেয়েছি, মনের আনন্দে আজকে আমি আমার সমস্ত কিছু পরিষ্কার করব। কারণ মেয়েরা ঘরে থাকলে যেটা বলে, মা এখানে হাত দিও না, লাগবে না, আমি করে নিব, তোমার করতে হবে না, তুমি চিন্তা করো না, আমি করে দিচ্ছি। কিন্তু তারা কিছুই করবে না। এই যে এতগুলো কথা বলে তার কোনোটাই সে করে না। তো যেহেতু করবেই না, তো ভাবলাম আজকে আমি আমার পছন্দ মতন সব কিছু আবার একটু গোছাবো। আমার একার যে এই নালিশটা তা বলবো না, অনেক আপুরাই নালিশ করেন যে তাদের বাচ্চারা অনেক সময় বলে কিন্তু করে না। অনেক কিছু বলতে হয়, অনেক রিকোয়েস্ট করতে হয়, তারপর করে। এদিক থেকে কিন্তু ব্যতিক্রমী আমাদের দীপা আপুর দুই ছেলে। ওরা ভীষণ দায়িত্ববান, ভীষণ ভালো। খালি দীপা আপু না, শারমিন আপুর ছেলে মেয়েও ভীষণ ভালো। আমার দুটো যে কেন এত আলসে, এত মানে ফাঁকিবাজ, সেটা আমি জানি না। আমি আপ্রাণ চেষ্টা করছি ওদের এই জিনিসগুলো থেকে বের করে আনতে, ওদেরকে আর একটু দায়িত্ব দিতে। বড়টা যাও কম বেশি দায়িত্ব নয়, ছোটটা একেবারেই ধারে কাছে আসে না। তো এটা নিয়ে বাসায় বেশ একটু অশান্তি অশান্তি ভাব চলছে। মাঝে মাঝেই আমাকে বলে তোমার নামে নানুর কাছে নালিশ দিব, আমিও আবার বলি তোমাদের নামে তোমার দাদুর কাছে নালিশ দিব। তো এই নালিশ নালিশ পর্যায়ের মধ্যেই যতটুকু পারছি তাদেরকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছি, কিংবা নিজেই বাকিটা ম্যানেজ করে নিচ্ছি। জুন মাসটা পুরোটাই তারা ঘরে ছিল, মনের আনন্দে লেটকে মেটকে শুয়ে থাকতো। যখনই বলতাম একটু গোছাও, একটু ঠিকঠাক করো, তখনই বলতো ও মা প্লিজ, লাগবে না, কেউ আসছে না, আমরা কোথাও যাচ্ছি না, এত গোছাতে হবে না। আবার যদি আমি কোনো কিছু নিয়ে জোরাজুরি করতাম তখন বলতো ওহো, ঘরে যে কেন একজন ইউটিউবার আছে, কেন যে এত কিছু গোছাতে হয়। মানে আমি তাদের উপর বিরক্ত হব কি, তারাই আমার উপর বেশি বিরক্ত হতো। তো এই সব কিছু থেকে আমি এখন নিস্তার পেয়েছি। তারা তাদের মতন ব্যস্ত হয়ে গেছে, আমি আমার মতন পুরো বাড়ি খুঁজে পেয়েছি। এখন আমি আমার মতন করে বাড়িঘর সাজাবো, গোছাবো। দীপা আপুর ভাষ্য মতে আমার হাজব্যান্ড মানে মহারাজ আর তার দুই রাজকন্যা বাড়িতে না থাকার কারণে আমি যে স্বাধীনতা উপভোগ করছি, ভাই সেটা বলে বোঝানোর মতো না। যেখানে যে জিনিসটা রাখছি সেভাবেই থাকছে, যা করছি মনের আনন্দ করছি, কানের কাছে কেউ ক্যান ক্যান প্যান প্যান করতে পারছে না। স্বাধীনতাটার ব্যাপারই আলাদা। তো সে যাই হোক, মেয়েদের বেডের সব চাদর টাদর চেঞ্জ করে দিয়েছি, নতুন বেড কভার লাগিয়েছি, বেড শিট লাগিয়েছি, কভার না। এবং এদিকে পড়ার টেবিলটা গুছিয়েছি, এই সব সাইড পুরোটা গোছানো শেষ। এবার আমি এখন এখন চলে যাব ওদের ড্রেসিং টেবিলটা ধরতে। এই কয়দিন যেটা করেছে, তারা বিভিন্নভাবে মেকআপ টিউটোরিয়াল করেছে। টিউটোরিয়াল করে তাদের ড্রেসিং টেবিলটা পুরো লণ্ডভণ্ড করে রেখেছে। আর ঘরে দুটো টিনেজার মেয়ে থাকলে যা হয়, এই মেকআপ দেখছে, ওই মেকআপ অর্ডার করছে, সেটা আসছে, যেটাই আসছে সেটা নিজেদের উপর একবার অ্যাপ্লাই করছে, কখনো কখনো আমার উপর, আবার কখনো কখনো ইউনির উপরে যে অ্যাপ্লাই করছে। এর মধ্যে একদিন আমি ইউনিকে দেখেছি চোখে আইলাইনার দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি ভিডিও করবার জন্য মোবাইল নিয়ে যাওয়ার সাথে সাথেই সেগুলো দেখলাম মুছে ফেললো। তো আমি অনেক রাগারাগি করলাম যে তুমি কেন ইউনিককে এই কাজ করেছো। বললো যে না, একটু করে দেখলাম ওকে কেমন লাগে দেখতে। এর মধ্যে কিন্তু আমিও আবার একদিন এরকম হামলার শিকার হয়েছিলাম। আমাকে তারা দুই বোন বসিয়ে পাক্কা 1.5 ঘন্টা ধরে মেকআপ করিয়ে দিয়েছিল। তারপর বললো যাও তো বাবাকে গিয়ে জিজ্ঞেস করো কেমন লাগছে। তো আমিও বেশ কৌতূহল নিয়ে আমার সাহেবকে জিজ্ঞেস করলাম, দুই মেয়ে মিলে সাজিয়ে দিয়েছে, দেখো তো কেমন লাগছে। সাহেব হেসে দিয়ে বলল ওদের মতনই টিনেজার লাগছে। মন্দ কি, যদি এই বয়সে টিনেজার উপাধি পাওয়া যায়। তো যাই হোক, এই সব জিনিসপত্র তারা এই কয়দিন এত পরিমাণে ইউজ করেছে, সমস্ত মেকআপের কিটস, এটা সেটা সব কিছু এলোমেলো হয়ে গেছে। তো আজ সেগুলোকে একটু একটু করে আমি গুছিয়ে দিচ্ছি।
এই যে আমি সুন্দর করে সব গুছিয়ে দিব, তারা ঘরে আসার পরই প্রথম যে কথা বলবে, ও মা, কে বলেছে তোমাকে গোছাতে? দেখো তো আমি এখন আমার প্রয়োজনীয় কোনো জিনিস খুঁজে পাচ্ছি না। জিনিসপত্র এলোমেলো রেখে প্রয়োজনীয় জিনিস খুঁজে পাওয়া যায় আর সেটা গোছালে পাওয়া যায় না, এর থেকে দুঃখজনক আর কি থাকতে পারে। তো তাদের বক্তব্য তাদের কাছেই থাকুক, আমি আমার মতন ড্রেসিং টেবিলটা খুব সুন্দর করে ঝেড়ে মুছে পরিষ্কার করছি। গত একটা মাসের মধ্যে আমাকে ড্রেসিং টেবিলের চারপাশে আসতে দেয়নি। আমার এই ড্রেসিং টেবিলের ভেতরটায় অনেকগুলো স্পেস আছে যেটা দেখে বাইরে থেকে বোঝা যায় না। তো সেই স্পেসগুলোতে এত পরিমাণ জিনিস রাখা যায় যেটা আসলে বোঝার উপায় নেই। যেটা মিররের ভেতরটায় অনেকটা স্পেস আছে, এটার নিচে একটা ড্রয়ারের মতন আছে। তো আমি যখন এই ড্রেসিং টেবিলটা অর্ডার করছিলাম, তো লোকটা আমাকে বলল, আপনি অনেক চিন্তা ভাবনা করে অর্ডার করেছেন, বোঝাই যাচ্ছে যে অনেক জিনিস আপনি এখানে রাখতে পারবেন। তো এইদিকে রুমটা গোছগাছ করে দিয়ে ওদের জানালাগুলো খুলে দিলাম, দিয়ে সোজা কিচেনে চলে এসেছি। যেহেতু আমার রান্নার খালা নেই, আমাকে একা হাতে সব কিছু রান্না করতে হয়, গোছাতে হয়, আমি খুব সহজ সহজ কিছু রান্না বেছে নিয়েছি। আজকে আমি একটু ঢ্যাঁড়স ভাজি করব এবং ঢ্যাঁড়স দিয়ে মাছ রান্না করব, যেটা রেসিপি আপনারা অনেকবার দেখেছেন, এটাকে আর দেখানোর কিছু নেই। আসলে সবজি দিয়ে মাছের একটা আইটেম যদি ঘরে থাকে, তাহলে আমার এবং আমার হাজব্যান্ডের খাবারে তেমন কোনো প্যারা নিতে হয় না। আমরা মাছটা খেতে পছন্দ করি। আর বাচ্চাদের জন্য তো মুরগি থাকেই। তবে আজকে একটা ডিফারেন্ট রান্না করব, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকে যে খাবারটা আমি এখন রান্না করব, সেটা করছি আসলে মূলত আমার দুটো মেয়ের জন্য। আমার মেয়েদের একটু আয়রন ডেফিসিয়েন্সি আছে, যেই কারণে ওদের বাবা খুব কড়াভাবে আমাকে বলে দিয়েছে কাঁচা কলা, কাঁচা কলার থোড় এই টাইপের খাবার যেন আমি ওদের খাবারের তালিকায় তাড়াতাড়ি অ্যাড করি। এছাড়াও ফলের মধ্যে ডালিম কিংবা বেদানা, ড্রাগন ফ্রুট এই টাইপের খাবার আমি যেন ফ্রুটগুলো অ্যাড করি, সে ব্যাপারেও আমাকে তাগিদ দিয়েছে। তো সেই প্রেক্ষিতেই আজকে আমি একটু চিংড়ি মাছ দিয়ে কলার থোড় রান্না করব। আমি এই প্রথম এভাবে করছি। অন্য সময় আমি যেটা করি, কলার থোড়টা সিদ্ধ করে ব্লেন্ড করে ফেলি, কিন্তু আজ যেটা করেছি, কলার থোড়টা একটু এভাবে কুচি করে নিয়ে সিদ্ধ করেছি। এবার এই সিদ্ধ কলার থোড় চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে চিংড়ি মাছটা একটু কষিয়ে নিয়েছি, তারপর সিদ্ধ করে রাখা কলার থোড়টা দিয়ে দিচ্ছি। আর এভাবে রান্না করার পর আমি যখন আমার মেয়েদেরকে দিলাম, এটা বেশ পছন্দ করে ওরা খেয়েছে। কারণ কলার থোড়ের সেই গন্ধটা নেই, আর চিংড়ি মাছ দিয়ে রান্না করাতে জিনিসটা ওদের খুব পছন্দ হয়েছে। আপনাদের বাচ্চারা যারা কলার থোড় খেতে পছন্দ করে না, এভাবে একটু ট্রাই করে দেখতে পারেন। এটা কোনো রেসিপি আকারে দিচ্ছি না, যেহেতু আমার বাচ্চারা পছন্দ করেছে, জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি জানি আমার আপু ভাইয়ারা আমার থেকেও অনেক ভালো রান্নাবান্না জানেন, রেসিপি জানেন। তো এটাকে বেশ একটু শুকনো শুকনো করে নিয়ে তারপর টেবিলে দিয়েছি। আমার মেয়েরা যেখানে খাবার নিয়ে এত বেশি ডিস্টার্ব করে, সেখানে এই আইটেমটা কিন্তু ওরা খুব আগ্রহ নিয়ে খেয়েছে, খুব পছন্দ করে খেয়েছে। আর আমি দেখলাম একটু ব্যতিক্রমী কিছু দিলে ওরা আসলেও খুব পছন্দ করে খায়। তো এইখানে দুপুরের খাবার দাবারের অংশ এখানেই শেষ। এরপর আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে একটু কাঁচা কলার চিপস তৈরি করব বলে খালাকে দিয়ে কাঁচা কলা কাটিয়ে রেখেছিলাম। তো সেটাই একটু প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করছি। কাঁচা কলার এই চিপসের রেসিপিটা আমি ফেসবুকে পেয়েছি। হয়তো আমার ইউটিউবের আপুরা অনেকে শেয়ার করেছেন, আমি সেভাবে খেয়াল করিনি। কিন্তু যখন ফেসবুকে পেলাম, চিন্তা করলাম এই চিপসটা আমি অবশ্যই আমার বাচ্চাদেরকে খাওয়াবো। কলার চিপস বানানোর ক্ষেত্রে প্রথমেই যেটা করেছি, দুটো কলা ভালোভাবে ছিলে নিয়ে সেটাকে কিছুক্ষণ হলুদ পানিতে আমি ডুবিয়ে রেখেছিলাম। তারপর সেখান থেকে তুলে সেটাকে পাতলা পাতলা স্লাইস করে আবারও হলুদ পানিতে আমি চুবিয়ে রেখেছি। এটা মোটামুটি ঘন্টাখানেক চুবিয়ে রাখার পর এটাকে আমি ফ্রিজে তুলে রেখেছিলাম। পানি থেকে তুলে ছেঁকে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে। বিকেলবেলা আমি চুলায় তেল দিয়ে সেটাকে বেশ ভালোভাবে গরম করে কলার চিপসগুলো ভেজে নিয়েছি। আর এটাকে চাইলে আপনারা সাথে সাথে কেটে 20 মিনিটের মতন হলুদ পানিতে ডুবিয়ে রেখে তুলে ঝরা দিয়ে ভাজতে পারেন, ফ্রিজে রাখার দরকার নেই। আমি যেহেতু সকালবেলায় কলাগুলো কেটেছিলাম বিকেলবেলা ভাজবো বলে, সেই জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই চিপসগুলো যখন সুন্দর মতন ভাজা হয়ে যাবে, একটু লালচে লালচে ভাব চলে আসবে, এই যে এরকম, সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম অল্প একটু পানিতে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং সামান্য একটু লবণ। এটা দেওয়ার পর দেখেন তেলটা কেমন বুদবুদ হয়ে উঠেছে। কিন্তু ভয় পাবার কিছু নেই, তেলটা নষ্টও হবে না, কিছু হবে না। এখানে কলার কালারটা সুন্দর চেঞ্জ হয়ে যাবে এবং একটা মানে সল্টি টেস্ট আসবে কলার ভেতরে।
মূলত এই জিনিসটা অ্যাড করার কারণেই কলার চিপসের টেস্ট এবং কালার দুটোই খুব সুন্দর চেঞ্জ হয়ে যায়। তো এটা খুব ভালোভাবে মুচমুচে করে ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নিয়ে এখানে আবার এক্সট্রা করে আরও দু একটা জিনিস অ্যাড করব এবং সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমবারের মতো বানিয়েছি বলে মাত্র 2টো কলার চিপস বানিয়েছিলাম, কিন্তু তারপরে আমার বাচ্চারা খাওয়ার পর বলেছে মা আর একটু বেশি করে বানাবে। এখানে আমি এক্সট্রা অ্যাড করছি অল্প একটু মরিচ গুঁড়া এবং অল্প একটু লবণ, দুটো দিয়ে সুন্দর করে মিক্স করে দিয়েছি এবং তারপর আমার বাচ্চাদেরকে যখন দিলাম ওরা ভীষণ খুশি হয়ে এটা খেয়েছে। এই যে আমি লবণ এবং মরিচের গুঁড়া একসাথে অ্যাড করে দিয়েছি। আমি এখানে লাল মরিচের গুঁড়াটা অ্যাড করেছি, আপনারা চাইলে হোয়াইট পেপারটাও অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে লাল মরিচের গুঁড়া দেওয়ার দরকার নেই। তো আমি এগুলো নাস্তা টেবিলে দিয়ে এসেছি। এখন হচ্ছে প্রায় 6টা, সোয়া 6টা বাজে। এসে দেখি আমার ইউনি ঘুম ঘুম চোখে বাইরের দিকে তাকিয়ে আছে, আবার আলসেমি করছে। মূলত সে জানলার বাইরে এই যে গাছটা নড়ে, গাছের পাতা নড়ে বাতাসে, এই জিনিসটা দেখতে খুব বেশি পছন্দ করে। তো সেই জন্যই সে এখানে এসে শুয়ে শুয়ে প্রকৃতি দেখে এবং ঘুমানোর চেষ্টা করে। তো আজ এই পর্যায়ে থেকে আমি বিদায় নিচ্ছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতো ভিডিওটি দেখলেন, ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ডেঙ্গুর সময় চলছে, একটু সাবধানে থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।